This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। বেলা 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আত্রের সঙ্গে আজ শুভজিৎ আমি রয়েছি ফুল অ্যান্ড ফাইনাল, এবং এই মুহূর্তের বাংলাদেশের পরিস্থিতি, সেখানে দুয়ে দুয়ে কিভাবে চার করছেন মোহাম্মদ ইউনূস বা কি ভাবছেন, সেই যাবতীয় বিষয় নিয়েই আজকে শুরু করব ফুল অ্যান্ড ফাইনাল। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব অনেকদিন ধরেই চলছিল, সেটা এই মুহূর্তে এক প্রকার চরমের কাছাকাছি চলে গিয়েছে বলা যেতে পারে। তার কারণ সেনা অভ্যুত্থানের আঁচ পেয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের ব্যর্থ চেষ্টা বারবার ইউনূসের। গত 48 ঘন্টায় অন্তত 7 টাইমস 7 বার যোগাযোগের চেষ্টা করেন ইউনূস এবং তার দফতর, কিন্তু কোনো সাড়া বাংলাদেশের সেনাপ্রধান দেননি, এমনটা সূত্রের খবর। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের রয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সুমন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, একটাই প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে, তা হলো নির্বাচন কবে? তার কারণ নির্বাচন ব্যতি রেখে এহেন সমস্যার সমাধান হতে পারে না কোনো দেশে। তার ইঙ্গিতের কাছাকাছি কতটা যাওয়া যাচ্ছে? দেখো, বাংলাদেশের এখন সিচুয়েশনটা কি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস, তিনি চাইছেন আরো কিছুদিন ক্ষমতায় বসে থাকতে, কুরসিতে বসে থাকতে, যাতে তার ছায়ায় যে দল গড়ে উঠছে এনসিপি, তারা যাতে পরিপক্ক হয়ে উঠতে পারে। অন্যদিকে বিএনপি চাইছে এক্ষুনি ভোট হোক, তাহলে আওয়ামী লীগের অ্যাবসেন্সে তারা কোথাও একটা গিয়ে ক্ষমতা দখলের জায়গায় যাবে। আর সেনাপ্রধান পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন এখনই করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না, দেশ চালাবে নির্বাচিত সরকারই। এবং এই জেনারেল জামান, যাকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি কে? তিনি হচ্ছেন হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়। তিনি হাসিনার সময়ও সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। ফলস্বরূপ ইউনূস বুঝছেন যে আমি যদি জেনারেল জামানকে হাতে রাখতে না পারি, তাহলে আমার কপালে দুঃখ আছে, সেনা অভ্যুত্থান হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনূস গত 48 ঘন্টায় 7 বার জেনারেল জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু জেনারেল জামান সেই উত্তরে প্রত্যুত্তর করেননি। ফলে ইউনূসের কার্যত মাথায় হাত পড়েছে এবং যে কোনো মুহূর্তে সেনা অভ্যুত্থানে ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সুমন। এদিকে মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন এরকম একটা খবর সামনে আসে, আর এটা তীব্র হয় এই জল্পনাটা। কারণ কি করবেন তাহলে? অনেকে বলছিলেন যে এটা তার কৌশল, সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। তারপর একাধিক পক্ষের সঙ্গে তিনি বৈঠকও করেন। সেই বৈঠকগুলো নিষ্ফলা হয়েছে, কারণ সবাই তাকে বলেছেন যে ভোটটা যেন নির্দিষ্ট সময়ে যেটা বলেছেন তার মধ্যে করবেন, কিন্তু রোডম্যাপ চেয়েছে, জামাত রোডম্যাপ চেয়েছে কিভাবে ভোট হবে। আবার তাদের যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে তাদের তরফ থেকেও বলা হয়েছে এখনও সেই সময়টা আসেনি, সেই প্রেক্ষাপটটা আসেনি যাতে নির্বাচন হয়। কিন্তু বিএনপি বলছে যেন ভোট দ্রুত করানো হয়। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রসেনজিতের সঙ্গে আমরা একটু কথা বলে এই বিষয়টা জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, ইউনূস আখেরে কি চান? বিশেষজ্ঞরা বলছেন যে তিনি ক্ষমতা ধরে রাখতে চান, ভোট চান না। গতকালের বৈঠকের পর কি মনে হচ্ছে, জল কতটা গড়াচ্ছে? দেখো, বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তুমি ভাবো, একদিকে যখন নির্বাচন হচ্ছে না, সেনাবাহিনী বলছে দ্রুত নির্বাচন করতে হবে, বড় রাজনৈতিক দল যেগুলো তারা বলছে দ্রুত নির্বাচন করতে হবে, ইউনূস বলছে না, দেশের কেউ আমাকে সহযোগিতা করছে না, আমি পদত্যাগ করতে চাই। আবার তিনি পদত্যাগ করতে চান, ঠিক সেই সময় আরও কেউ রাস্তায় নেমে পড়ে বলছে না, স্থায়ী সরকার গঠন করা হোক, তার মাথায় ইউনূসকে রাখতে হবে। আবার সেই সময়কালেই ইউনূসের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার দল তারা সামনে নিয়ে আসছে। ফলে বাস্তবে কি ইউনূস পদত্যাগ করতে চাইছেন, নাকি ঘুরপথে ক্ষমতায় থেকে যেতে চাইছেন? ইউনূস ভালো মতো জানেন এই মুহূর্তে তিনি যদি পদত্যাগ করেন, আবার বাংলাদেশ অচল অবস্থা, আবার একটা কেউ দায়িত্ব নেবেন, আবার তাকে কিছুটা বুঝতে হবে, নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু কেউ মনে করছেন হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে তিনি পদত্যাগ করতে চান, কিন্তু বাস্তবে তিনি কোথাও গিয়ে একটা সমস্ত জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে থেকে যেতে চাইছেন কি না,
এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের অন্দরে ইতিমধ্যে উঠে গেছে। বড় রাজনৈতিক দলগুলো চাইছে যে দ্রুত নির্বাচন হোক এবং একটা অন্তর্বর্তী সরকার সে কি করে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করবে। নির্বাচনী ব্যবস্থাকে যদি সংস্কার করতে হয় সে দেশের সাধারণ মানুষের নির্বাচিত সরকার তারা ক্ষমতায় এসে সংস্কার করবে। আর ইউনুসের বিরুদ্ধে তো পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে, সেই দুর্নীতিগুলো নিয়ে কিন্তু স্পষ্ট জবাব ইউনুসের কাছ থেকে এখনও নেই। ফলে বাংলাদেশ এখন কোন দিকে যায়, যেটা সুমন বলছিল সত্যি সেনা অভ্যুত্থান হয় কিনা, কারণ ওয়াকারুজ্জামান তিনি ইউনুসের ফোন ধরছেন না। আমরা গতকালকে ঢাকার বিভিন্ন রাস্তায় সেনাবাহিনীকে দেখেছি। সব মিলিয়ে কিন্তু অত্যন্ত জটিল পরিস্থিতি বাংলাদেশে। ধন্যবাদ। একেবারে যেরকমটা আমার সহকর্মী আত্রেই বললেন যে এই মুহূর্তে জটিল পরিস্থিতি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন সেনাকর্তা এই মুহূর্তে রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, আমি আপনার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত একটার পর একটা যে পরতগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে লেয়ার্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের, যে একদিকে দুর্নীতির পাহাড়, অন্যদিকে নানা রকম ছলচাতুরির চেষ্টা, পাশাপাশি সাধারণ মানুষের এই মুহূর্তের একটা মনোভাব, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে কোন পথে বাংলাদেশ? নির্বাচন ব্যতি রেখে এই মুহূর্তে সমস্যার সমাধান আদৌ সম্ভব? দেখুন, এখন সিচুয়েশনটা, পরিস্থিতি যেটা বাংলাদেশ আপনি দেখেন অনেক জটিল আছে, তো সহজে আপনি কথা বলতে পারবেন না। আপনি আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি ঘটনাটা দেখেন, আমরা একটাই সওয়াল করেছি, হু ইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ। তখন একটাই নাম উঠেছিল, এটা জেনারেল ওয়াকুরুজ্জামান ওয়াজ ইন কন্ট্রোল। কিন্তু তারপরে যে এনএসএ যিনি এসছেন, খালিলুর রহমান, নতুন লোক যিনি এসছেন, তারপরে আমেরিকান অ্যাম্বাসেডার সাপোর্ট পেয়ে এই আপনার যিনি মোহাম্মদ ইউনুস আছে, ওনার একটা শক্তিটা বেড়ে গেছে। তার মানে আগে যেটা ওয়ান সাইডেড এফোর্ট ছিল, কি যা বলতেন ওয়াকুরুজ্জামান এজ এ হি ওয়াজ আর্মি চিফ, কিন্তু দেখুন বারবার উনি দেশকে আপনি অ্যাড্রেস করেছেন which was unconstitutional। উনি বারবার লোককে সরিয়েছেন, জেলে পুড়েছেন। যখন পাওয়ারটা চেঞ্জ হলো আগস্ট মাসে, ওই পাওয়ারটা ওনার শেষ হয়ে গেছে এখন, রাইট? এখন অ্যাকচুয়াল জিনিসটা আপনারা দেখুন, ইট ওয়াজ দ্য রিমুভাল অফ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, পিএসও, যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার আছে, ওনার নিয়ে এই ঝগড়াটা হচ্ছে। ওনার মধ্যে আর ইউনুসের মধ্যে রিয়েল ঝগড়াটা এই হিউম্যান করিডোর নয়। নাহলে আপনাকে এক শব্দে আমি হিউম্যান করিডোরের কথা ফাঁস করে দিই। আমি আপনাকে এই শুক্রবারে আপনার সিআইএ টিম এসেছিল আপনার ঢাকাতে, কে রিসিভ করলো? একদমই। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, একটু কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। আত্রেই বলবেন, আত্রেই প্লিজ। আর ভারত বিরোধিতাকে হাতিয়ার করছেন মোহাম্মদ ইউনুস, আর এই হাতিয়ার নিয়েই তিনি ক্ষমতায় থাকতে চাইছেন। সহানুভূতির হাওয়া তুলতে ইউনুসের দোসর নতুন দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যেটা রয়েছে বাংলাদেশের নতুন, সবে 2 মাস হলো তাদের এই পার্টি দল তৈরি হয়েছে, তাদেরকে এখন সঙ্গ নিয়ে এগোতে চাইছেন। আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে এই পরিস্থিতিকে বর্ণনা করছেন। তন্ময়, বারবার এই প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনুস পদত্যাগের যে খবরটা সামনে এলো সেটা একটা জল্পনা, এবং অনেকে বলছেন যেটা তার কৌশল ক্ষমতায় টিকে থাকার, এবং অন্যতম হাতিয়ার করছেন ভারতের বিরোধিতা, তার সঙ্গী হিসেবে পাচ্ছেন তিনি এনসিপিকে। কেন এই অস্থিরতা, ভারত বিরোধিতা আখেরে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখো, বাংলাদেশকে ক্রমশ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সেখানকার পরিস্থিতি। কে নিয়ে যাচ্ছে এটা যদি আমরা নাও বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক ক্ষমতা যারা নিয়ে বসে রয়েছেন, তদারকি সরকার যারা গঠন করেছেন, এই মুহূর্তে পুরো অন্ধকারের দিকে যাচ্ছে। কেন? 1, 2, 3 করে বললে, 1, আইন শৃঙ্খলা বলে এই মুহূর্তে ঢাকা শহর এবং বাংলাদেশ জুড়ে কোথাও কিছু নেই, প্রায় নেই। 2, যদি বলো 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর কোনো ঐক্যমত্য নেই, কাউকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ঠেলে রাখা হচ্ছে, তাদের মতামত নেওয়া হচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে বাংলাদেশ। একদিকে ব্যবসা, তারা যে রপ্তানি করতো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বস্ত্র, যেটা মূল সেখানকার মানুষের পেটের রুটি, সেই মানুষগুলোর পেটে হাত পড়ে গেছে। কারণ ভারতের যে স্থলসীমা বন্দর রয়েছে, মানে স্থলবন্দর, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ ক্রমাগত ভারত বিদ্বেষী মনোভাব, একের পর এক সিদ্ধান্ত, একের পর এক চুক্তি বাতিল করছিল এই তদারকি সরকার, যা তাদের অধিকার নেই। ফলে এখন ইউনুস সময় কিনতে চাইছেন ক্ষমতায় এবং চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার জন্য। এমনটাই বলছেন বাংলাদেশের একাধিক দল। বিএনপি ভোট চাইছে, আওয়ামী লীগ ভোট চাইছে, যদিও আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জামাত ভোট চাইছে। ভোট চাইছেন না কে?
তদারকি সরকারের কয়েকজন, ইউনূস এবং তার সহকারী কয়েকজন। আর এই যে এনসিপির কথা বললে রাত্রেই, এনসিপি তৈরি করা হয়েছে এই সময় কেনার জন্য, তারা ভোটে লড়তে চায়। তদারকি সরকারের তদারকিতে এনসিপি ক্ষমতায় আসবে এমন একটা হাওয়া ছড়ানোর চেষ্টা করছে ইউনূস শিবির। ফলে এই ইউনূস, যিনি তদারকি সরকারের প্রধান, এনসিপিকে সামনে রেখে এখনো ভোটে লড়ার মতো ক্ষমতা তাদের নেই, সেই সংগঠন নেই, সেইটার জন্য টাইম কিল করছেন বলে মনে করা হচ্ছে। অন্তত বাংলাদেশের বিশেষজ্ঞ মহল, বাংলাদেশের টাইম সময় কিল, যেরকম তুমি বলছিলে তন্ময়, সময়ে কিল করার চেষ্টা তো তারা করছে। পাশাপাশি একদিকে তারা বিএনপির ওপর চাপ দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে অন্য পথে মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি তারা বিএনপির সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। ফলে বুঝে উঠতে পারছেন না তাদের এই দুই অবস্থান নিয়ে তারা কি করবেন। সরকারকে কাজ করতে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাও তারা বলছেন। তারা মনে করছেন, এটা তাদের ধারণা, যে পরাজিত শক্তির ইন্ধন এবং কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। ইউনূসের এই অভিযোগ জানি না কতটা ধোপে টিকবে। দুদিন ধরে পদত্যাগের জল্পনা হাওয়ায় ভাসালেও বৈঠকের নির্যাস কি, সে প্রশ্নের উত্তরে তার মুখে কুলুপ। আমার সহকর্মী সুজয় রয়েছেন সঙ্গে। সুজয়, একদিকে সহানুভূতি আদায়ের চেষ্টা, অন্যদিকে চাপ দেওয়ার চেষ্টা, পাশাপাশি বলছেন যে সাধারণ মানুষকে নিয়ে ওই মার্চ ফর ইউনূস করবেন, সেই সংখ্যাটা নেহাতি কতটা ইউনূস বুঝে গিয়েছেন। ফলে এই মুহূর্তে ঠারে ঠোরে হোয়াট ইজ দ্য সিচুয়েশন? দেখো, একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে গোটা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলির কাছেও, যে ইউনূস ঘরে বাইরে সব দিক থেকে ব্যাপক চাপে পড়েছে এবং সেই চাপটা সে নিজের টের পেয়েছে বলেই কিন্তু বিভিন্ন কৌশল নিচ্ছে। কখনো তার দাবি যে তিনি পদত্যাগ করবেন, সেই পদত্যাগের কথা বলে আবেগ জোগাড় করার চেষ্টা করছেন, সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন, এবং তার বাড়িতে তিনি যখনই এইরকম একটা ইঙ্গিত দিয়েছেন, এরকম একটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন এরকম পদত্যাগের কথা, তখন তার বাড়িতে তার সহযোগী দল, তার এনসিপি সহ অন্যান্য দলগুলি যাচ্ছে, জামাত সেখানে শিবির সেখানে বৈঠক করতে যাচ্ছে, তাকে বোঝাতে যাচ্ছে। এইভাবে তারা যেমন একটা কৌশল, তার পাশাপাশি যে কৌশলের মাধ্যমে তার এখানে আসা, অর্থাৎ ভারত বিদ্বেষটাকেও জোড়ানো করার চেষ্টা করছে। তার সহযোগী দলগুলোকে ইউনূস বোঝানোর চেষ্টা করছে যে তার পাশে মানুষ আছে, যদি তার সহযোগী দলগুলো তাকে চাপে ফেলার চেষ্টা করে, তার কথা না শোনে, তাহলে তিনি মানুষকে নিয়ে পথে নামবেন। কিন্তু আদৌ বাংলাদেশের মানুষ এই পরিস্থিতিতে ইউনূসের পাশে দাঁড়াবেন কিনা, সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন রয়েছে এই দলগুলির কাছে, যেটা বিএনপি বুঝতে পারছে, যেটা জামাত শিবির বুঝতে পারছে, যে এই ইউনূস যে পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, সেই পথে বাংলাদেশের ডুবে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই বাংলাদেশের মানুষ চাইছে সেখান থেকে উঠে দাঁড়াতে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের। একদমই, যেহেতু বাংলাদেশের বৃহত্তর একটা অংশের মানুষ চাইছেন তাদের দেশের সিচুয়েশন বেটার হোক, উন্নততর বাংলাদেশ হোক, সেই কারণে ইউনূসের এই সাধারণ মানুষের অনুভূতি নিয়ে এই ধরনের পাকে চক্রে খেলা কতটা কাজ করবে সেটা তো সময় বলবে। মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় থাকতে চান, আর তার অন্যতম অস্ত্র হচ্ছে কি ভারত বিরোধিতা, ক্রমাগত ভারত বিরোধিতা করেছেন। আর তার আরো একটা নজির, নিকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। চট্টগ্রাম শিল্প তালুক, সেখানে ভারতের অবদান অস্বীকার করছেন ইউনূস। মিরসরাই ইকোনমিক জোন, যেখানে কাগজে কলমে ছাড়া ভারতের কোনো ভূমিকা নেই, এমনটা দাবি বাংলাদেশ শিল্পোন্নয়ন সংস্থার চেয়ারম্যানের। অর্থাৎ সেই দেশের উন্নয়নের জন্য, শিল্পের উন্নয়নের জন্য ভারতের যে অবদান সেটাকে অস্বীকার করছেন। হাসিনা জামানায় চট্টগ্রামে মুজিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে $115 মিলিয়ন ঋণ মঞ্জুর করেছিল ভারত, আর সেটা শুধুমাত্র কাগজে কলমে আছে বলে ইউনূস। আর ইউনূস সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছে তারই সরকারি কর্মীরা। খাস বাংলাদেশ, সেখানকার সচিবালয়ে তুমুল বিক্ষোভ কর্মী আর আধিকারিকদের। ইউনূস সরকারের বিরুদ্ধে কালা কানুনের অধ্যাদেশ আনার অভিযোগ তুলছেন তারা। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই কালা কানুনের যে অধ্যাদেশ আনার অভিযোগ করা হয়েছে এবং বিক্ষোভ দেখা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে, কি আর অভিযোগ? দেখো, বিক্ষোভ বর্তমানে চরমে, তার কারণ যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরি আইনে কর্মীদের যে অধিকার তা খর্বের চেষ্টা করা হচ্ছে, এবং শুধু তাই নয়, যে একেবারে কর্মীদের যে বরখাস্ত শাস্তি দিতে যে আইন আনা হচ্ছে বা আইনের বদল করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কর্মীদেরই চাপ বাড়বে। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা যেভাবে বিক্ষোভ করছে ইউনূস সরকারের বিরুদ্ধে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ
এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যে বিক্ষোভ তা কিন্তু একেবারে বলা যায় যে কর্মী আধিকারিকদের মধ্যে কিন্তু রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এবং তারা বলছেন তাদের যে আইন আগে ছিল এবং যে আইনের যে খসড়া যে তৈরি করা হচ্ছে তা কিন্তু বর্তমানে তারা কোনোভাবেই মেনে নিতে চাইছেন না এবং ভবিষ্যতে তারা মেনে নেবেন না। স্বাভাবিকভাবে কিন্তু এই যে ক্ষোভ বা এই যে বর্তমানে যে বলা যায় যে বিক্ষোভ প্রদর্শন চলছে তা কখন কমে বা তা কোনোভাবে সেটা বরং বলে কিনা সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোভাবেই তারা মানতে না পারে, সেই জন্য কিন্তু সরকারি কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেই চলছে। ধন্যবাদ। রাজীব শ্রীবাস্তব তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে আমরা পরিস্থিতিটাকে একটু যাচাই করার চেষ্টা করব। রাজীব বাবু, কি মনে হচ্ছে একদিকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অস্থিরতা, সরকারি কর্মীদের মধ্যে সন্দেহ তৈরি করছেন তারা অধ্যাদেশ নিয়ে এসে, তো এই সমস্ত পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখেন? আপনি যে ফিল্ডে এতদিন কাজ করেছেন সেদিক থেকে দেখতে গেলে এগুলোকে কিভাবে আপনারা তুল্যমূল্য বিচার করেন? দেখুন, আপনি তো একটা দেখাচ্ছেন আমাদেরকে, অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে আছে, অনেকগুলো ভিডিও আমরা দেখছি, রিক্সাওয়ালারা সবাই ওখানে এজিটেশন করছে। কেন? আরো আপনি দেখবেন কেন, বিকজ এই প্রথমবার এই সপ্তাহে আর্মি বলেছে ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইলিগাল। লাস্ট উইক আপনি যদি বাংলাদেশ আর্মির আইএসপিআরটা দেখেন, ওর মধ্যে একটা লিস্ট রিলিজ করে ওরা বলেছে যে বাংলাদেশের চিফ জাস্টিস যিনি ছিলেন ওরা ওদের প্রোটেক্টিভ কাস্টাডিতে ছিল, তাহলে উনি তো কোনো স্যাংশনই দেননি ইন্টারিম গভর্নমেন্টকে বানাবার জন্য। কেন? এটা দুটো গুজব ছিল আগস্ট মাসে। ওয়ান, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদের রিজাইন করেছেন, যেটা ওনাদের মোহাম্মদ সাহাবুদ্দিন চাপ্পু বললেন নো, she has not resigned. Secondly, বলা হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্টের জন্য প্রেসিডেন্ট ওরা সুপ্রিম কোর্টকে বলেছিলেন কি এটা লিগ্যাল আছে কিনা। এই লাস্ট উইক, আফটার 9 months, এই লাস্ট উইক সেনা, বাংলাদেশের সেনা এসপিআর একটা লিস্ট রিলিজ করেছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন। ওর মধ্যে ছিল যে চিফ জাস্টিস অফ বাংলাদেশ, উনি ওদের ছিলেন, তারে উনি বলছেন এই যে গভর্নমেন্ট ইলিগাল গভর্নমেন্ট, ইলেজিটিমেট গভর্নমেন্ট, এর কোনো এ নেই, কোনো লিগালিটি নেই। আর যখন আর্মি এই ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে নেই, তাহলে মানুষ বুঝতে পেরেছে যে ওরা এখন রাস্তায় নামতে পারে আর একটা সিচুয়েশনটা ক্রিয়েট হবে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। অ্যাকচুয়াল ঝগড়া আমি বলছি আপনাকে আর্মি মধ্যে আছে, বাংলাদেশের আর্মি। হু উইল কন্ট্রোল নাও দ্য বাংলাদেশ আর্মি? এখন পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখেছিলাম বাংলাদেশকে কন্ট্রোল করছিল মোহাম্মদ ওয়াকুরুজ্জামান, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর যখন থেকে আমেরিকান ওখানে স্টেপ আপ করছেন বাংলাদেশের মানুষ, এটাই আপনি বলছেন? আমি বলছি ওইটাই কি বাংলাদেশ আর্মি এখন খন্ড খন্ড হচ্ছে। ওদের টপ লেভেলে একটা জেনারেল, 5টা লেফটেন্যান্ট জেনারেল আছেন, 50 খানা মেজর আছেন, ওর মধ্যে ভাগ হয়ে গেছে। ইউনুস দেশকে তো ভাঙলেনি, আর্মিকে ভেঙে দিলেন। এটা প্রফেশনাল আর্মি ছিল বাংলাদেশ আর্মি। ওর মধ্যে উপরে আপনাদের বারবার বলছি আপনাকে, ওনাদের যে পিএসও ছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ওনাকে নিয়ে ওনাকে বলা হলো কি ওনাকে কেন, ইনি বললেন আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান বলে ওনাকে সরিয়ে দাও, আর ইউনুস কাউন্টার বললেন কি তোমাকে কেন সরিয়ে দেওয়া হবে না। এইটাই সংঘাত। এন্ড তারপর থেকে আপনি দেখবেন বারে বারে বেরোচ্ছে এই হিউম্যান করিডর। আপনি বলুন, একটা কোশ্চেন আপনার মাধ্যমে আমাকে জিজ্ঞেস করছি, এটা আমেরিকান ডিফেন্স ফোর্সেস লোক চট্টগ্রামে নেমেছে, ওরা আর্মি ক্যান্টনমেন্টে আছে, তাহলে উইথাউট দ্য অ্যাপ্রুভাল অফ জেনারেল ওয়াকুরুজ্জামান ওরা কি করে থাকতে পারে? ওরা তো হোটেলে থাকতে পারে। ঠিক তাই, একেবারেই তাই। এবং আপনি যেই বিষয়টা, যেই শব্দবন্ধ ব্যবহার করলেন, আমি সেই শব্দবন্ধ থেকে এই বিষয়টাতে যেতে চাইবো যে হিউম্যান করিডোর আপনি বলছেন। যদি আমরা হিউম্যানিটি করিডোরের কথা ভাবি, তাহলে 2006 সালে আমরা জানি এই গ্রামীণ ব্যাংক এবং মোহাম্মদ ইউনুস তারা ক্ষুদ্র ঋণ এবং মানুষের উন্নয়নের স্বার্থে তাদেরকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। সেই ইউনুসের বিরুদ্ধে মাত্রা ছাড়া দুর্নীতির বিস্ফোরক অভিযোগ উঠছে। কুর্সিতে বসে শ্রম আইন লঙ্ঘন, অর্থ পাচার সহ নিজের নামে থাকা সব মামলা খারিজ করিয়েছেন ইউনুস এবং ক্ষমতার অপব্যবহার করে মকুব করিয়েছেন গ্রামীণ ব্যাংকের বকেয়া 666 কোটি টাকা। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন কল্যাণ, আমি যে কারণে শুরুতে এই গ্রামীণ ব্যাংকের কথা উল্লেখ করলাম, 2006 সালে আমরা জানি মোহাম্মদ ইউনুস একা নন, গ্রামীণ ব্যাংক এবং মোহাম্মদ ইউনুস যৌথভাবে তাদেরকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল মানুষের স্বার্থে এগিয়ে আসা ক্ষুদ্র ঋণ। সেই টাকা, সেই ঋণ এখন দুর্নীতির আকার নিল। দেখো, শেখ হাসিনা কিন্তু এমন একটা অভিযোগ করেছেন যে এই ইউনুস মাত্র 6000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন এমপ্লয়ি ছিলেন, এমডি ছিলেন 1990 সাল থেকে 96 সালে। তারপর এত টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক ইউনুস কিভাবে হলেন, এটা কিন্তু শেখ হাসিনা বলেছেন তার অডিও বার্তায়।
কীভাবে বলেছেন? কারণ যখন বন্যা হয়েছিল, শেখ হাসিনা সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সময় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের টাকা নেই, শেখ হাসিনা টাকা দিলেন, একের পর এক টাকা দিয়ে প্রায় 400 কোটি টাকা দিয়েছিলেন ইউনুসকে। তারপর গ্রামীণ ফোন, সেই গ্রামীণ ফোনকে প্রচুর টাকা দিয়েছেন। এই যাবতীয় টাকা একটা উৎস কিন্তু তিনি সরিয়ে ফেললেন এবং গোটা গ্রামীণ ব্যাংক থেকে মাত্র 10% রেখে গোটা টাকাটা কিন্তু কল্যাণ তহবিলে চলে গেল, যেটার পুরোপুরি মালিক কিন্তু এই মুহূর্তে ইউনুস। তিনি যেই সময় ধরে এই কর্মকাণ্ড চালালেন, সেই সময়কালটাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি একা তার পক্ষে এই বিষয়টা, তার মানে এটাও একটা নেক্সাস চলেছে, স্বজন পোষণ যেহেতু আসছে। একেবারে এই কথাটাই বলছিলাম যে তার ছেলে মেয়ে থেকে শুরু করে তার আত্মীয় স্বজন প্রত্যেকে ফুলে ফেপে উঠেছেন এবং যাবতীয় ইনভেস্টমেন্ট করছেন বিদেশে, বাংলাদেশে তার বিন্দুমাত্র কিছু নেই। ফলে এই জায়গাটাই কিন্তু উঠে এসছে মূল অভিযোগ যে এই পরিস্থিতিতে আরো প্রবলভাবে সে বিষয়টা উঠে আসবে এবং আরো চাপে পড়তে বাধ্য হবেন বলেই মনে হচ্ছে এই মুহূর্তে যা সিচুয়েশন। অনেক ধন্যবাদ তোমায় সুমন। এবার আরো এক পাক চর, তাকে গ্রেফতার করা হয়েছে এবার রাজস্থান থেকে। ধৃত কাশিমের পাকিস্তানের সঙ্গে যোগাযোগও খুব স্পষ্ট হয়েছে। পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিলেন কাশিম। অপারেশন সিঁদুরের সময় যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গে। আগে দিল্লিতে থাকলেও হঠাৎই রাজস্থানে চলে যান কাশিম। ভিসা নিয়ে পাকিস্তানে গিয়ে বিয়েও করে কাসিম। ধৃতকে লাগাতার জেরা করছে গুজরাট এটিএস। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কাশিমের ফোন। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সায়ন্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেহেতু রাজস্থানের সীমান্তবর্তী রাজ্য, তাই সেখানে বিএসএফ অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময় কি ধরনের নিজেদের দিক থেকে প্রিপারেশন রেখেছিল সেই যাবতীয় বিষয়ে কিন্তু তথ্য হিসেবে পাচার হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে, এমনই মনে করছেন তদন্তকারীরা। একই সঙ্গে যেহেতু ভিসা নিয়ে গিয়ে পাকিস্তানের একটি মহিলার সঙ্গে তিনি বিয়ে করেন এবং এই বিয়ের করার কৌশলে তিনি কিভাবে এদেশের যাবতীয় সামরিকগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দিতেন, সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে কাসিমকে হেফাজতে নিয়ে মূলত দেখে নেওয়া হচ্ছে যে গতকাল এই গুজরাটের এটিএস যাকে ধরেছে, অর্থাৎ যে গুপ্তচরকে সাহায্য করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে কোনো লিঙ্ক এই কাসিমের রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। মূলত একটা বিষয়, অপারেশন সিঁদুর তা হলো বদলে যাওয়া ভারতের একটা প্রতিচ্ছবি। অপারেশন সিঁদুর সংকল্প এবং সাহসের প্রতীক। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। মন কি বাতে আজ এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেंद्र मोदी। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है, उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसीजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया, वो अद्भुत है। हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया। यह उनका अदम्य साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। हमारे इंजीनियर्स, हमारे तकनीशियन, हर किसी का पसीना इस विजय में शामिल है। বিদেশের মাটিতেও পাকিস্তানের মুখোশ খুলছে ভারতের সংসদীয় দল। নিউ ইয়র্কে ইসলামাবাদকে তুলোধনা করলেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। ভারতে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ধর্ম দেখে দেখে হত্যা করেছে পাক জঙ্গিরা, কিন্তু গোটা দেশ একাট্টা হয়ে জবাব দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের জঙ্গিরা ভারতে এসে হামলা চালানোর দুঃসাহস আর দেখাবে না। যদি দেখায় তাহলে তার কড়া মূল্য চোকাতে হবে, বুঝিয়ে দিয়েছে ভারত। নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসে মার্কিন আধিকারিকদের বললেন শশী থারুর। Are determined now that there's got to be a new bottom line to this. We have tried everything, international dossiers, complaints to sanctions committee, diplomacy, even this joint investigation attempt, everything has been tried. Pakistan has remained in denial. There has been absolutely no conviction, no serious criminal prosecution, no attempt to dismantle the terror infrastructure in that country, and the persistence of safe havens. So from our point of view, this is it. You do this, you're going to get this back. And we have demonstrated with this operation
that we can do it with a degree of precision and with a degree of restraint that the world, we hope, will understand. অন্যদিকে বাহরিনে গিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসি। পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র বলে কটাক্ষ করলেন তিনি। মোদী সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে মিম সাংসদের মুখে। দেশের সাধারণ মানুষকে রক্ষায় যথাযথ পদক্ষেপ করেছে আমাদের সরকার, ভবিষ্যতে এমন কিছু করলে কল্পনাতীত প্রত্যাঘাত হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন। ভারত মধ্যপ্রাচ্যে গিয়ে এমনটাই বলেছেন ওয়েসি। Every Indian and we have, this government has made very clear, you next time you take up this misadventure, it will be beyond what they are expecting. See, we don't want to reply in that way, but there is a limit to the patience of the Indians. You cannot go on and come into India and kill people. এদিকে তৃণমূলের কাশ্মীরের প্রতিনিধি দল গিয়েছিল, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য সামনে এসেছে। সংকটের সময় কাশ্মীরের মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধি দল ডেরেক সাগরিকাদের প্রশংসা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 5 প্রতিনিধি কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, জম্মুতে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলের এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, শুধু শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, তারা গিয়েছিলেন রাজৌরি সরকারি মেডিকেল কলেজে যারা আহত চিকিৎসাধীন, তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও যেভাবে ডাক্তাররা দিনরাত সেবা করে চলেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করুন মোদী, এই দাবি আসছে আবার বালুচিস্তান থেকে। বিদ্রোহের আগুনে জ্বলছে বালুচিস্তান। বালুচ স্বাধীনতা আন্দোলনে ফের মোদীর সাহায্য দাবি করল তারা। ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সাহায্য চাইলেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। দশকের পর দশক ধরে বালুচ নাগরিকদের উপর অত্যাচার চালাচ্ছে পাকিস্তান, গণহত্যা চালাচ্ছে পাক সেনা আর পুলিশ। বালুচিস্তানকে মুক্ত করতে অবিলম্বে সাহায্য করুন, নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন বালুচ নেতা। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে মারাত্মক একটা খবর আমরা দেব, কারণ এই খবর যথেষ্ট চিন্তার সব দলের কাছেই, কিন্তু এই খবরটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগেরই খবর। তৃণমূলের লোককে 10,000 টাকা দিলেই বাংলাদেশিরও ভোটার কার্ড হয়ে যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মাথা ব্যথার মধ্যেই চাঞ্চল্যকর এই অভিযোগ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। সুজন সরকার নামে এক ব্যক্তির দাবি, তিনি বাংলাদেশি। কাকদ্বীপে আসার পর অনেকদিন ধরেই ভারতের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা তিনি করছিলেন, কিন্তু বারবারই সেটা বাতিল হয়ে যাচ্ছিল। অবশেষে তৃণমূলের লোককে 10,000 টাকা দিলেন, আর তাতেই তার কাজ হাসিল হয়ে গেল। ভারতের ভোটার তালিকায় নাম উঠে পড়লে বাংলাদেশি নাগরিকের। একই দাবি করেছেন বাংলাদেশ থেকে আসা আরো কয়েকজন। এইখানে দেরি হলো, এইখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। শুভেন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা বিস্তারিতভাবে জানবো। শুভেন্দু, ঠিক কি খবর আসছে? একদিকে ভুয়ো ভোটার, এই অভিযোগে শাসক দল একেবারে রাস্তায় নেমে পড়লো। তার মধ্যে বাংলাদেশি নাগরিক, তাদের কাছে উপযুক্ত নথি নেই। বাংলাদেশি নাগরিক, তিনি বলছেন যে শাসক দলকে টাকা দিলেন আর নাম উঠে গেল। ভয়ানক অভিযোগ তো। একেবারেই এই ভয়ানক অভিযোগটা কিন্তু উঠছিল একদম দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা জুড়ে। কারণ তুমি জানো, কাকদ্বীপ বিধানসভার একাধিক এলাকায় বাংলাদেশি কলোনি রয়েছে। গত 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বিধানসভার 3টি পঞ্চায়েত, রামকৃষ্ণ পঞ্চায়েত, প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত এবং বিবেকানন্দ পঞ্চায়েত, এই 3টি পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে ভোট বেড়েছে, এমনটাই অভিযোগ তুলেছিলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাকিরা। তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং নির্বাচনী আধিকারিকদের কাছে, তিনি কিন্তু নির্বাচনী কমিশনের কাছে কিন্তু অভিযোগ জানিয়েছেন। তারপর তদন্তে নেমে জেলা প্রশাসনের কিন্তু একেবারেই চক্ষু চড়ক গাছ। কারণ
এই বিধানসভায় কিন্তু বাংলাদেশিদের যে বসবাস রয়েছে সেখান থেকেই অভিযোগ উঠে আসছে যে তৃণমূল নিচের তলার তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এবং সেই অভিযোগ কিন্তু স্বীকারও করে নিয়েছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি বলছেন একেবারে বিস্ফোরক অভিযোগ যে সরকারি আধিকারিকদের সঙ্গে। আরো একবার আপনাদের শোনাবো কি বলা হচ্ছে, কিভাবে এই পুরো নাম ঢুকে গেল ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকের। শুনুন। এইখানে দেরি হলো, ওইখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। যারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না। আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ বিদেশ মন্ত্রক থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন যে অন্য দেশের নাগরিকরা তারা এদেশে এসে ভোট দিয়ে ফেলছেন, ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ অন্য দেশে তাদের ভিসা রয়েছে। এটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বড় থ্রেট। এই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, তারা কি বলছে? শুভেন্দু, শোনা যাচ্ছে? একেবারেই দেখো, স্থানীয় পুলিশ প্রশাসন জানেই না যে দক্ষিণ 24 পরগনা জেলার প্রান্তে প্রান্তে অর্থাৎ এই কাকদ্বীপ বিধানসভায় কত বাংলাদেশি ভুয়ো ভোটার রয়েছে। এরা কিন্তু দেশের ওপার প্রান্ত থেকে, তুমি জানো সুন্দরবনের জলসীমানাটাই হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। লুকিয়ে চুরিয়ে সকলের অলক্ষ্যে তারা কিন্তু এই কাকদ্বীপ এলাকায় ঢুকে পড়েছিল। একাধিক কলোনি তৈরি হয়েছে, সেখানে অধিকাংশের ভোটার কার্ডও এখনো পর্যন্ত নেই, অথচ তারা সরকারি সুবিধা পাচ্ছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা সরকারি সুবিধা পাচ্ছে, অথচ তাদের ভোটার কার্ডে নাম উঠছে না। অনেকে আবার টাকা দিয়ে সেই নাম তুলেছে ভোটার কার্ডে, ফলে সেই সংখ্যাটা কিন্তু দেখা যাবে একটা অগণিত। কারণ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত এই বাংলাদেশি ভোটারদেরকে খুঁজে বের করার জন্য কোনো কাজ শুরু করেনি। কারণ প্রশাসন এখন কি করবে নিজেরাই বুঝতে পারছে না। কারণ যেহেতু তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি কমপ্লেন করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে প্রশাসনের 3 নির্বাচনী আধিকারিক, 2জন নামখানার, 1জন কাকদ্বীপের, এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে হারুট পয়েন্ট উপকূল থানায় এফআইআর দায়ের করেছেন কাকদ্বীপ মহকুমা শাসক। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ভুয়ো ভোটার তোলার পিছনে আর কোনো সরকারি আধিকারিক জড়িত রয়েছে কিনা? শুভেন্দু, তুমি সঙ্গে থাকো। আমরা আপনাদের যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এফআইআর দায়ের করা হয়েছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই ধরনের কাজ করার জন্য। আর একদম তৃণমূল কংগ্রেস বিজেপি তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া একবার শুনিয়ে নিই আমি দর্শকদের কাছে। অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। বলে এই যে অভিযোগ, এই অভিযোগ ভয়ঙ্কর। আরো একবার এই অভিযোগের সামনে আসছে বেশ কিছু কুকীর্তি, যেরকমটা আমার সহকর্মী মন্টুরাম পাখিরার বক্তব্য খানিকটা আপনাদের শোনাচ্ছিলাম, যেখানে তিনি বলছেন যে স্বীকার করছেন, আর সেটা স্বীকার করেই তিনি বলছেন যে সরকারি আধিকারিক 3 জন কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। শুভেন্দু, কি অভিযোগ করা হয়েছে, কি ধরনের অভিযোগ নথিবদ্ধ হয়েছে এই 3 জনের বিরুদ্ধে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে প্রশাসনের কাছে, এবং প্রশাসন কিন্তু কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল তিনি এফআইআর দায়ের করেছেন হচ্ছে এই 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে হারুট পয়েন্ট উপকূল থানাতে। সেখানে এদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে অন্যের এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটের লগইন পাসওয়ার্ড
নিয়ে সেখানে কিন্তু কাজ করে এই ভুয়ো ভোটারদেরকে তোলা হয়েছে। এবং অন্যের পাসওয়ার্ডটা পেল কিভাবে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা পেল কী করে এই নির্বাচনী আধিকারিকরা, কারণ এরা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত। এবং কাকদ্বীপ থেকে এমনই অভিযোগ উঠে আসছে যে কাকদ্বীপে তারা বসবাস করছে, তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের বিধানসভাতে তাদের ভোটার তালিকায় নাম সংযুক্ত করেছে। ফলে তৃণমূলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তদন্ত হোক, দেশের সুরক্ষার জন্য তদন্ত হোক, এবং এই যে অবৈধ ভোটার যারা রয়েছে, ভুয়ো ভোটার, বাংলাদেশি, এই অভিযোগটা তৃণমূলই করেছে তো পুলিশের কাছে। একেবারে তৃণমূলের বিধায়কই কিন্তু এই অভিযোগটা তুলেছেন, এবং বিজেপিও কিন্তু পাল্টা অভিযোগ তুলেছে, বলছে যে তৃণমূল কিন্তু সনাতনী হিন্দুদেরকে বেছে অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটার সামনে চলে আসার জন্য ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে স্বীকার না করা ছাড়া উপায় নেই, যদিও পদক্ষেপ করা তারা বলছেন। কিন্তু কাকদ্বীপে বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার, সিবিআই তদন্ত চেয়েছেন এক্ষেত্রে শুভেন্দু অধিকারী। তার কারণ সিবিআই তদন্ত হলে বুঝতে পারা যাবে যে বিরোধী দলনেতার নিশানায় এক্ষেত্রে ডিএম, এসডিও, কারণ অনেকের মদত ছাড়া তারা সম্ভব নয়। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি শোনাবো দর্শকদের। দাদা, দেখা যাচ্ছে যে দিকে দিকে ভোট যত এগিয়ে আসছে ভোটার লিস্টে গরমিল ধরা পড়ছে। এমন বেশ কয়েকটি জায়গা দেখা গেছে যে আদতে বাংলাদেশি কিন্তু সে এটাতে এসডিও, বিডিও, ডিএমরা যুক্ত। বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এরকম একটা পরিস্থিতি সামনে আসে এবং আপনাদের দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয় যে হ্যাঁ স্বীকার করে নেওয়া হয়, আইনি পদক্ষেপের কথা জানানো হয়, দিনের পর দিন একটা নেক্সাস কাজ করে, এই ভুয়ো ভোটার নেক্সাস, এক্ষেত্রে এই অন্যায় সামনে চলে আসে। তারা বলছেন 10,000 টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের দিলে এ কাজ হয়ে যেত, কি বলবেন? প্রথম কথা, ভুয়ো ভোটার ধরার কলটা প্রথম কে দিয়েছিলেন? মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোরের সভা থেকে। তৃণমূল কংগ্রেস সারা দেশের মানুষের কাছে ওয়েক আপ কল দিয়েছিল, কারণ আমরা দেখেছি মহারাষ্ট্রের নির্বাচনে কিভাবে 1 লক্ষে 3 মাসে প্রায় 1 কোটির কাছাকাছি। একটু এই রাজ্যের হয়ে কথা বলুন কাইন্ডলি। এই রাজ্যের হয়ে কথা যদি বলতে হয় তাহলে আগে বলতে হবে সুকান্ত মজুমদারের নিজের কেন্দ্র বালুরঘাট। সেই বালুরঘাটে কি করে শয়ে শয়ে গুজরাটি ভোটার ঢোকে, যেই কল তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনাদের গাত্রদাহ হতে পারে, কারণ বিজেপির বিরুদ্ধে বললে এটা আপনাদের দায়বদ্ধতা থাকতে পারে। আমাদের দায়বদ্ধতা থাকবে না। অরূপদা, এখানে আমাদের কাছে বাইট আছে। অরূপদা, যারা নাম তুলেছে ভোটার লিস্টে তারা বলছে তৃণমূল কংগ্রেসের নেতাকে 10,000 টাকা দেওয়ার পর তার নাম উঠে গেছে, এই বাইটটা আছে আমাদের কাছে। এই রাজ্যের বুক থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তার প্যাডে লিখে দিচ্ছেন যে এরা বলছে, আপনি বলছেন ভুয়ো ভোটার, আবার একটা সময় বিজেপি বলছে গোরক্ষার কথা। শান্তনু ঠাকুর তার নিজের এমপি সাংসদ প্যাডে চিঠি করে দিচ্ছেন যে বাংলাদেশ, মানে আপনি বলছেন যে অন্যরা করছেন বলে আপনারা করার ছাড়পত্র পেয়ে যান, আর সেটা বলতে গিয়ে না পেয়ে আবার আমাদেরও বলছেন যে আমরা কেন, আমাদের গাছটা হচ্ছে চূড়ান্ত হাস্যকর। বিজেপির প্রতিনিধি হয়ে গেছেন আপনি, তো আমার প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করেছেন। হ্যাঁ বলুন হয়ে যাচ্ছেন কেন? বলুন প্রতিক্রিয়া নেওয়ার ফোন করে বিজেপির প্রতিনিধি হবেন না আগে কথা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রশাসন কিন্তু 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেছে। কোন প্রশাসন? মমতা ব্যানার্জির প্রশাসন। কোন প্রশাসন? মমতা ব্যানার্জির প্রশাসন। মমতা ব্যানার্জির প্রশাসন যদি কোথাও কোন রকমের ডিসক্রিপেন্সি দেখে অ্যাক্ট করেছে। আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে দেউলিয়া। যখন অভিষেক ব্যানার্জিকে দেশের প্রতিনিধি করে ওনার সরকার পাঠিয়েছে, ফ্রাস্ট্রেটেড সোল শুভেন্দু অধিকারী খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের মন্তব্যকে সামনে এগিয়ে দিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করতে পারে। তাতে আসল সত্যিটা বদলায় না। বাংলার মানুষের আস্থা আশীর্বাদ মমতা ব্যানার্জির সাথে থাকে। অনেক ধন্যবাদ অরূপ। এই মুহূর্তে ভোট মানেই যে বাংলায় অশান্তির একটা ছবি থাকবে, এটা আগেও দেখা গিয়েছে। আরও একবার সেই ছবি আমি দর্শকদের দেখাবো। মুর্শিদাবাদের দৌলতাবাদে সেখানে সমবায় ভোট ঘিরে তুল কালাম কাণ্ড, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। দেখুন সেই ছবি, লাঠি সবই চলছে সেখানে। সমবায় ভোটের পর পরিস্থিতি এরকম, মাটিতে ফেলে একে অপরকে লাঠি, ঘুষি, ক্যাম্প অফিস ভাঙচুর। একাধিকে পুলিশও আক্রান্ত হয়েছে, লাঠি নিয়ে পুলিশ তাড়া করেছে, গায়ে হাত, পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। একবার সেই ছবিটা দেখুন। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, একবার শোনাবো, তারপর আমার সহকর্মী কৌশিকের কাছে যাব। ক্ষমতাকে নিজের হস্তগত করা, এটা তৃণমূলের একটা তত্ত্ব হয়ে গেছে। এই তত্ত্বের উপর ভিত্তি করে ওরা এখন চলছে।
তবে যতই হোক সব কিছুই যেমন একটা অবসান থাকে, এই তত্ত্বেরও একটা অবসান হবে। মানুষ কিন্তু সেদিন কড়াই গন্ডায় ইঞ্চিতে কিন্তু বুঝে নেবে, কারণ যারা এগুলো করছে তারা সেদিন যতই জামা পাল্টাক হিসাব কিন্তু লেখা থাকবেই। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কোন বিষয়টা নিয়ে, মানে এক্ষেত্রে সমবায় ভোট, সেখানে এরকম পরিস্থিতি হয়ে গেল, পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হচ্ছে, এই আকার কি করে ধারণ করলো, কেন? দেখো, সকাল থেকে কিন্তু কংগ্রেস কর্মীরাও যেখানে ভিড় জমায়েত করেছিল এবং তৃণমূলের কর্মীরাও, সেখানে শাসক দলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল তারা যেন হেরে যেতে পারে, এমনটাই মনে করছে কংগ্রেস। সেই কারণে এলাকায় কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিল। সেই মতো সকাল থেকে দুই পক্ষের মধ্যে বচসার পর হাতাহাতি শুরু হলে সেই সময় পুলিশ যায় এবং পুলিশ গেলে পুলিশের লাঠি পর্যন্ত কেড়ে নেয়। সেই তখনই কিন্তু পুলিশ মারমুখী হয় এবং লাঠি চার্জ করতে শুরু করে এবং এই ঘটনায় 6 জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 4 জন তৃণমূল কর্মী রয়েছে যারা ওই লাঠি কাড়ার, পুলিশের লাঠি কাড়ার সঙ্গে যুক্ত ছিল। সেই রকম 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 4 জন হচ্ছে তৃণমূল কর্মী। কৌশিক, আমি তোমায় একটু থামাচ্ছি, তোমার কাছে আমি আসবো। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীরবাবু, এই সমবায় ভোটকে নিয়ে যে ছবি আমরা দেখছি, আমাদের দপ্তরে তো ঘন ঘন ফোন আসছে সাধারণ মানুষের যে আগামী ভোটে তাহলে তারা তো ভয় পেয়ে যাচ্ছেন, কি বলবেন? পশ্চিমবঙ্গে যে স্থানীয় নির্বাচন হয়, সেই স্থানীয় নির্বাচন তৃণমূলের আমলে কখনো সন্ত্রাস মুক্ত হয়েছে বলে আমার জানা নাই। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সমবায়, যেখানে রাজ্যের সর্বস্ব ক্ষমতা, সেখানে তার সেই ক্ষমতা অপপ্রয়োগ করা হয়। সেখানে তৃণমূলের দুষ্কৃতি, স্থানীয় পুলিশের মদত সব মিলিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, সেটা সাধারণভাবে নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে ভয় ভীতি উৎপাদন করার জন্য এবং দখল করার রাজনীতিকে সামনে রেখে। ধন্যবাদ অধীরবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আমার সহকর্মী কৌশিকের কাছে যাব। কৌশিক, আজকে গোটা বিষয়টাই কিন্তু অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুললেন। তিনি বললেন যে এই কারণের জন্য তারাই দায়ী, এর আগেও দেখতে পাওয়া গিয়েছে। আজকে কংগ্রেস কর্মী সমর্থকদের কি ভূমিকা ছিল, তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে, একটু কন্টিনিউ করো। দেখো, সকাল থেকে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল এবং এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় যে এলাকায় এই সমবায় নির্বাচন হচ্ছে সেই এলাকা কিন্তু বাম কংগ্রেসের দখলে ছিল। পরে কিন্তু তারা বিভিন্নভাবে সুকৌশলে তৃণমূলের দখলে আসে, কিন্তু এখনও কিন্তু এলাকার মানুষ বা ভোটার বা এই সমবায় নির্বাচনে যারা ভোটার রয়েছে তারা বামপন্থী বা কংগ্রেসের মনোভাবাপন্ন বা কংগ্রেসের ভোটার বলে উল্লেখিত। সেই কারণে কিন্তু সকাল থেকে কংগ্রেস যেমনটা অভিযোগ করছিল যে সকাল থেকে তৃণমূল আশঙ্কিত ছিল। গতকাল রাত থেকে কিন্তু এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে, এমনটা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা ছিল এবং সেখানে একটা প্রথম থেকে একটা গন্ডগোলের সৃষ্টি করা হচ্ছিল, যাতে কংগ্রেস যেটা বারংবার অভিযোগ করে পুলিশকে দিয়ে তারপর বিরোধীদের উপর একটা কেস দিয়ে ভরে দেওয়া। বুঝতে পেরেছি। ধন্যবাদ কৌশিক। হুমায়ুন কবির কি বলছেন একবার আমি দর্শকদের শুনিয়ে নেব এই মুহূর্তে। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই 2টো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বললেন আপনাদের শোনালাম। এবার শোনাবো বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, পাশাপাশি আপনাদের শোনাবো বামেরা কি বলছে। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা, তিনি কি বলছেন, আসুন পরপর শুনি। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা, পশ্চিমবঙ্গে ভোট মানেই লুটে পুটে কোনোভাবে সেই ভোটে দখলদারির একটা ব্যবস্থা কায়েম হয়েছে গত 13-14 বছরে। এবং পুলিশ তো গত 13 বছর 14 বছরে দুধেলদের দেখলে পরেই সসম্মানে স্যালুট সহ লাঠি নিচে নামিয়ে নিয়েছে। তো যার ফলে 14 বছরে তো লাঠি চালাতেই ভুলে গেছে পুলিশ। তো এখন ভোটের সময় হঠাৎ করে লাঠি তো দুধেলরা কেড়ে নেবে। দুধেলরা তো জানে যে পুলিশকে কি করে সায়স্তা করতে হয়, কিভাবে তেড়ে গেলে পরে পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয়। তাই আজকের দৌলতাবাদ দেখে আপনারা যে ছবি দেখাচ্ছেন, মনে হচ্ছে তো চীন সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার যে দৌলত বেগ ওল্ডিতে যে গোলমাল হয়েছিল এলএসিতে, তার মতোই দেখাচ্ছে। তো এই সমবায়ের ভোট হোক আর যে ভোটই হোক, তৃণমূলের দখলদারিটাকে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের সেটাই কাজ। পুলিশের কেউ যদি যায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর যদি একটু নাড়াচাড়া করে তার লাঠি কেড়ে নিয়ে তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেবে।
এটাই হচ্ছে তৃণমূল, এবং এটা তৃণমূল এটা করতে অভ্যস্ত। আর সেই রকমের ব্যবস্থাপনার জন্য পুলিশ অপেক্ষায় থাকে। মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই। যেমন সমবায় একটা সমবায় মন লাগে, একটা কোঅপারেটিভ মাইন্ড, এর বাইরে সমবায় হয় না। মুর্শিদাবাদের দৌলতাবাদে আপনি যা দেখছেন, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি কোঅপারেটিভ নির্বাচনে একই জিনিস দেখা গেছে। নমিনেশন দিতে পারবে না, দিলে ভোট দিতে পারবে না, ভোট দিলে গুনতে পারবে না, গুনলে জিততে পারবে না, মেরে পার করে দেবো, এই হচ্ছে। ফের সীমান্তে চীনা লোগো সাঁটানো আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে একজনকে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি থানা এলাকায়। সীমান্তে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ধৃত আলী হোসেনের কাছে তল্লাশি চালিয়ে দুটো 7mm পিস্তল, 4টি খালি ম্যাগাজিন আর 5 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে সল্টলেকে সেন্ট্রাল পার্ক চত্বরে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা তৈরি করে দিয়েছে প্রশাসন। যদিও এখনও ধর্নাস্থলে চাকরিহারা আন্দোলনকারীরা আসেননি। ধর্না আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন বলে অনুমতি মিলেছে। তবে চাকরিহারা শিক্ষকরা তারা জানিয়ে দিয়েছেন যে বায়ো টয়লেট, জলের ব্যবস্থা প্রশাসন করলে তবেই তারা জায়গা বদল করবেন। এখনো বায়ো টয়লেট এবং অন্যান্য ব্যবস্থা, জলের ব্যবস্থা করা হয়নি, তাই তারা এখনো যাচ্ছেন না। তারা কি বলছেন একবার আপনাদের শোনাবো। তো ঠিক আছে, তারা তাদের মতো ব্যবস্থাপনা করুক। যদি আমাদের সুইটেবল মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ওখানে থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব, একটা স্বাস্থ্যকর পরিবেশ, তাহলে আমরা অবশ্যই যাব। যদি সেরকমটা না হয় তাহলে আমরা সেখানে যাব না। আমাদের দাবি থাকছে সরকারের কাছে যে আমরা চিঠি দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন, এবং আমরা জানতে চাই যে সরকার পক্ষ তারা যোগ্যদের জন্য নতুন পরীক্ষা না নিয়ে কিভাবে তাদেরকে পুনর্বহাল করতে পারবে, বা তাদের চাকরিটা সকল যোগ্যের চাকরি যেন সুরক্ষিত থাকে, সেই জন্য কি কি পদক্ষেপ সরকার নেবে, সেই সমস্ত বিষয়ে আমাদের একটা ধারণা দরকার। আর নতুন নোটিফিকেশান দেওয়ার কথাটা আসছে, কারণ কোর্টের অর্ডার আছে, তো সেই বিষয়েও আমাদের একটা সম্যক ধারণা দরকার যে নোটিফিকেশান আসা মানে তার কি কি থাকছে এবং সেখানে কি রাখা হবে। চাকরিহারার এবার দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের বাসভবনে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ। বিজেপি সাংসদের যোগ্যদের চাকরি বাঁচাতে চায় এই দাবি চাকরিহারাদের। যোগ্য অযোগ্য আলাদা করার কোনো সদিচ্ছা নেই রাজ্য সরকারের, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা এস্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। সরকার এখনও যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। যেগুলো যোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, আর নতুন করে আইনি পদে কী হবে? রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট শুনতে পারে। রাজ্য সরকার এসএসসি যদি সদিচ্ছা থাকতো, তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে এদের বাঁচানো যেত না? নিশ্চয়ই, নিশ্চয়ই বাঁচানো যেত। জাস্ট রিভিউয়ের ওপরে সব কিছু, সরকারের করা রিভিউ না। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেরকমই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা। লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে চাকরিহারাদেরই একাংশ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেন চান। তারা কালীঘাটে এগিয়েছিলেন, 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। দুর্নীতি তদন্তে রাতভর তল্লাশি অভিযান। সিবিআইয়ের হাতে গ্রেফতার এক চিকিৎসক। বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে ইন্সপেকশন রিপোর্ট দেওয়ার নামে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেফতার চিকিৎসক তপন কুমার জানা। আমাদের দুই প্রতিনিধি মনোতোষ আর সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। মনোতোষ, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, এই নিয়ে কি আপডেট রয়েছে? এই চিকিৎসক সম্পর্কে কি কি তথ্য আছে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে?
দেখো ডক্টর তপন কুমার জানা এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি একটি ন্যাশনাল মেডিকেল যে কাউন্সিলের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে একটি বেসরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং বর্ধমানে তার বাড়ি, বর্ধমানের শ্যামলালে তার বাড়িতে রাতভর তল্লাশি চালানো হয়। সিবিআইয়ের 8 প্রতিনিধি দল তারা তল্লাশি চালায়, প্রায় 9 ঘন্টার অধিক তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি চালিয়ে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র, হার্ড ডিস্ক এবং তার বাড়ি থেকে প্রায় 44 লক্ষ টাকার অধিক তার বাড়ি থেকে উদ্ধার হয়। এবং যে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল সেই 10 লক্ষ টাকা উদ্ধার হয়, এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় যে স্থানীয় যে শ্যামলাল রয়েছে তার বাড়ি শ্যামলালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সকালে যখন সিবিআই তার বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরেই কিন্তু সাধারণ মানুষজন তারা জানতে পারেন, তাদের নজরে আসে বিষয়টি। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই তপন কুমার জানাকে ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সুজয়ের কাছে আমরা যাব, কারণ বর্ধমানে এই চিকিৎসকের বাড়ি, তিনি কর্মরত আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, আর তাকে গ্রেফতার করেছে সিবিআই। সুজয়, একটু জানতে চাইবো সিবিআই তরফ থেকে কি তথ্য দেওয়া হচ্ছে, কারণ সরকারি আধিকারিক তিনি, মেডিকেল কলেজে তিনি বিভাগীয় প্রধান, তাকে গ্রেফতার করলো সিবিআই। যে অভিযোগের ভিত্তিতে সিবিআই তরফ থেকে কি কি তথ্য আসছে? দেখো সম্প্রতি প্রথমে তোমায় জানাই যে ধৃত এই তপন কুমার জানাকে ইতিমধ্যে বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে এবং সিবিআইয়ের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। এবং এর বিরুদ্ধে অর্থাৎ তপন কুমার জানার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ন্যাশনাল মেডিকেল কমিশন, সেই ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর পদেও বা অ্যাসেসর হিসেবেও নিযুক্ত ছিলেন। তার দায়িত্ব ছিল বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ, সেখানকার পড়াশোনা থেকে শুরু করে ডাক্তারি পড়ার যে ব্যবস্থাপনা সেগুলি ঠিকঠাক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা, অর্থাৎ তার উপরেই সেই সমস্ত মেডিকেল কলেজগুলি অ্যাফিলিয়েশনটা নির্ভর করে। আর সেইখানেই তিনি গরমিল করেছেন যে তিনি বেসরকারি মেডিকেল কলেজের থেকে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, তাদের একজন লিঙ্কম্যানের মাধ্যমে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, অর্থাৎ সমস্ত ব্যবস্থাপনা ঠিক থাকা না সত্ত্বেও তিনি তার পক্ষে রিপোর্ট দিয়েছেন। সেই সূত্র মারফত খবর পেয়েছিলেন তদন্তকারীরা, সেই মতোই তাকে গ্রেফতার করা হয়েছে। মোট তার কাছ থেকে 54 লক্ষ টাকা তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন, আরও একাধিক ডিজিটাল এভিডেন্স তারা বাজেয়াপ্ত করেছেন এবং শুধুমাত্র একটিমাত্র বেসরকারি মেডিকেল কলেজ নয়, আরও একাধিক মেডিকেল কলেজ থেকে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ এবং সেই টাকাগুলি আর কোথায় কোথায় রয়েছে সেগুলিও তারা দেখছেন। অত্যন্ত গুরুতর অভিযোগ যে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন, তার পাশাপাশি জাতীয় মেডিকেল কমিশনেও তিনি যুক্ত ছিলেন, সেইখানে এত বড় দায়িত্ব ছিল। ফলে সেই দায়িত্ব তিনি সামলানো তো দূরের কথা, সেইখানে দাঁড়িয়ে তিনি অবৈধ কাজ করেছেন, ঘুষ নিয়েছেন, এটাই তার বিরুদ্ধে অভিযোগ। ধন্যবাদ। তার স্ত্রী কি বলছেন শুনুন। কি সিবিআই এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। তো ওনারা এসে কি করলেন? হ্যাঁ ওনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে, মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ কি কারণে কিছু বলেছেন? না শেষ কিছু আমি জানি না। ওনারা এসে কি কি সিজ করলেন? সিজ সেরকম কিছু, সেটাও তো বললাম তো, এই লিস্ট দিয়ে কিছু নিয়ে গেছেন, কিছু এটা আমরা যেটা শুনছিলাম যে কিছু টাকা নিয়ে গেছেন, দলিল নিয়ে গেছেন, সেইগুলো কিন্তু বলতে বারণ করেছেন। বললাম যে কী কী হয়েছে সেটা কিন্তু বাইরে যারা থানাতে আছে এটা ওনাদের কাছে সেটা কিন্তু আমাকে ইয়ে করতে বারণ করে গেছেন। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে? আচ্ছা বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।